গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 2 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা এখন আর পরীক্ষার খুব বেশি বাকি নেই, সেই জন্য আমরা যেমন নতুন পড়াগুলো করছি তেমন আমরা কিন্তু আমাদের চ্যানেলে পুরনো পড়া যেগুলো তোমাদের আগে পড়া হয়ে গেছে সেই বিষয়গুলোকেও কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। সেই কথা কিন্তু আমরা আগেও বলেছি, আবার এখনও আমরা বলবো। ঠিক আছে, তোমরা নতুন পড়ার সাথে পুরনো পড়া অবশ্যই তৈরি করবে। ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই সব প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজ আমাদের যে 2 নম্বরের অধ্যায়ের যে বিষয়গুলো আমরা দেখব সেগুলো, ঠিক আছে, আর আমাদের এখানে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে এই 2 নম্বর অধ্যায়ে কিন্তু অনেকগুলো বিষয় আছে। সেই জন্য এই বিষয়গুলোকে, যেমন প্রথমে আছে যেটা আমরা আজকে পড়ব, সেটা হচ্ছে যে 19 শতকে বাংলায় সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন। ঠিক আছে, এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এখানে যখনই আমরা এটা পড়ব, এখানে আমাদের আগে 5টা জিনিস আগে দেখে, আমাদের বইয়েতে সিলেবাসে 5টা আমাদের আছে বিষয়। এক সাময়িক পত্র হচ্ছে আমাদের বামাবোধিনী আছে, সংবাদপত্র হিন্দু পেট্রিয়ট আছে। ঠিক আছে, আর সংবাদপত্র আর একটা আছে গ্রামবার্তা প্রকাশিকা, আর আমাদের সাহিত্য দুটো আছে, একটা হুতুম প্যাঁচার নকশা আর একটা হচ্ছে যে আমাদের নীলদর্পণ। ঠিক আছে, এই হচ্ছে 5টা বিষয়। এই 5টা বিষয়কে এবার এই সময় কি বলেছে, যে এই যে সাময়িক পত্র, সংবাদপত্র আর সাহিত্য যেগুলো আমরা বললাম, এইগুলোতে সমাজের যে বিভিন্ন সেই সময়কার সমাজে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনা, সেইগুলো কিন্তু এই সমস্ত মানে গ্রন্থ বা সংবাদপত্রে তুলে ধরা হতো। এবার কীভাবে তুলে ধরা হতো সেইগুলোই আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং সেই মতোই প্রশ্নগুলো, আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে যে বামাবোধিনী পত্রিকা সাময়িক পত্রে, বামাবোধিনী সাময়িক পত্রে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। তাহলে বামাবোধিনী যে মানে সাময়িক পত্র যেটা ছিল, সেখানে কিন্তু মেয়েদের স্বাধীনতার কথা কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথমে এই প্রশ্নের উত্তরটাই আমরা আলোচনা করব। তাহলে এখানে মেয়েদের যে সমাজ জীবন সেটা কেমন ছিল সেটা সম্পর্কে এখানে কিন্তু কিছু বলা হয়েছিল। আর হচ্ছে যে মেয়েদের প্রকৃত অবস্থা কেমন ছিল, মেয়েদের লেখা গল্প, কবিতা, এই বিষয়গুলো, মেয়েদের শিক্ষা নিয়েও কিন্তু এখানে কিছু বলা হয়েছিল, মেয়েদের অধিকার নিয়ে, এই বিষয়গুলোই কিন্তু উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী পত্রিকায় তুলে ধরেছিলেন। ঠিক আছে, সমাজে মেয়েদের অবস্থাটা কেমন ছিল সেইটা। ঠিক আছে, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা সংবাদপত্রে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। এই প্রশ্নটা, এটাও ভালোভাবে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে এই যে পত্রিকাটা এই সময় সমাজের কী জিনিস তুলে ধরা হয়েছিল সেইটা। এই পত্রিকাতেও কিন্তু সেই সময় মানুষের ওপরে কীরকম অত্যাচার করা হতো, কৃষকরা আর আমাদের ইংরেজরা কীরকম অত্যাচার করতো সেই বিষয়টা নিয়ে বলা হয়েছিল। আর এই সময় সমাজে যে বিভিন্ন কুসংস্কার চালু ছিল, সেটা বহুবিবাহ, তারপরে কৌলিন্য প্রথা, নারী শিক্ষা, বিধবা বিবাহ, এইগুলো কুসংস্কারগুলো ছিল। এইগুলোর বিরুদ্ধে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি তার লেখা প্রকাশ করে মানুষকে কিন্তু অনেক সাহায্য করেছিলেন। ঠিক আছে, সেইগুলোই পড়বে। এরপর তাহলে যে প্রশ্নটা আছে যে গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, এই প্রশ্নটা আর যদি আরেকটু অন্যভাবে দেয় যে 19 শতকে গ্রামবার্তা প্রকাশিকায় কীরকম সমাজের কী বা এর বিষয়বস্তু কী ছিল, এরকম যাই দিক উত্তরটা কিন্তু একই রকমই হবে। ঠিক আছে, তাহলে এইটা আর হিন্দু পেট্রিয়ট এই দুটো কিন্তু উত্তরটা একই রকম হয়ে যাবে। যেমন এখানেও কিন্তু চাষিদের যে খারাপ অবস্থা এবং নীলকররা, জমিদাররা যে তাদের ওপরে অত্যাচার করতো সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হতো। আর এখানে কিন্তু নারী শিক্ষার কথাও কিন্তু এই পত্রিকায় বলা হয়েছিল। ঠিক আছে, আর এখানে সাহিত্য, দর্শন, বিজ্ঞান বিষয়ক লেখা এগুলো কিন্তু এখানে প্রকাশ করা হতো। বিশেষ করে গ্রামের যারা একদম দরিদ্র মানুষ তাদের কথাই এখানে তুলে ধরা হতো।
সেই জন্যই কিন্তু এই পত্রিকার নাম ছিল গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রামের মানুষের কথা, সেটাই হচ্ছে যে গ্রাম বার্তা। ঠিক আছে, আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। ঠিক আছে, আর আরও একটা কথা, এগুলো 2 নম্বরের প্রশ্ন, সেই জন্য এগুলো 2-3টে বাক্যে উত্তর লিখতে হবে, এটা বোর্ডের নিয়ম, খুব বেশি কেউ কখনোই লিখবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে যে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, তাহলে হুতুম প্যাঁচার নকশাতেও আমরা এবার দেখব। এখানে হুতুম প্যাঁচার নকশা কে লিখেছিলেন? হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। ঠিক আছে, তাহলে হুতুম প্যাঁচার নকশা এখানে কি করেছিলেন তিনি? এখানেও তিনি সেই সময়কার বাঙালির সমাজের কিছু ছবি তিনি কিন্তু তুলে ধরেছিলেন। ঠিক আছে, আর তিনি এই সময় এই যে বই, মানে যে বইটা, এর প্রথম দিকে বাংলার সেই সময়কার বিভিন্ন যে প্রথা চালু ছিল সেটা তিনি তুলে ধরেছিলেন, আর দ্বিতীয় অংশে তিনি দুর্গাপুজো, রথযাত্রা এইসব বিষয়ে তিনি আলোচনা করেছিলেন। ঠিক আছে, এইগুলোই তোমরা ভালোভাবে বলবে বা তৈরি করবে। এই বিষয়গুলোকে বুঝে নিয়ে লিখতে পারলে, 2-3টে বাক্য লিখতে পারলে কিন্তু প্রশ্ন যাই দিক তোমরা অবশ্যই লিখতে পারবে। আর এর পরের প্রশ্ন সেটা হচ্ছে যে এই বইটায় হুতুম প্যাঁচার নকশাতেই এবার বাবু কালচারের কী পরিচয় পাওয়া যায়, এখানে এরকম একটা প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে বাবু কালচার মানে এই সময় ইংরেজদেরকে মানে একদম নকল করে কিছু মানুষ যারা বড়লোক ছিল, তারা সেই সময়কার ধনীরা, তারা কিন্তু বাবু সম্প্রদায় বলে পরিচিত ছিল। তারা কি করত? তারা মানে তাদের প্রচুর টাকাও ছিল। ঠিক আছে, সেই জন্য তারা পায়রা, বুলবুলি পোষা, বিড়ালের বিয়ে, এইগুলো তারা মানে অনেক টাকা খরচ করে তারা এইসব অনুষ্ঠান বা প্রতিযোগিতা তারা করত। ঠিক আছে, আর কলকাতার যে আনাজ কানাজ বা এতে, সেখানে তারা মানে খুব তারা মানে বিলাসবহুল জীবন কাটাতো আর কি। এইগুলোই সেই জন্যই তাদের এই বিষয়টাকেই কি বলা হয়েছে, এই বিষয়টাকেই তাদের বাবু কালচার বলা হয়েছে। তারা সবার থেকে আলাদা রকমভাবে জীবন কাটাতো বাবুদের মতো। ঠিক আছে, সেইটা। আর এরপরে সেটা হচ্ছে যে নীলদর্পণে কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, এইটাও ভালোভাবে পড়তে হবে। নীলদর্পণ আমাদের দীনবন্ধু মিত্রের লেখা একটা নাটক। এখানে সমাজচিত্র বলতে এখানে নীল চাষিদের ওপরে যে অত্যাচার করা হতো সেটা খুব ভালোভাবে তোমরা বলবে। আর এছাড়া এখানে এই সময় সমাজের বিভিন্ন যে ঘটনা, যেগুলোর মানুষকে অত্যাচার করতো, সে একটা তো নীল চাষের জন্য করতো সেইটা, আর সমাজেও কিন্তু ইংরেজরা বিভিন্ন রকম যে অত্যাচার করতো সেই বিষয়গুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। ঠিক আছে, এইভাবেই তোমরা উত্তরটা লিখবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে নীলকররা চাষিদের ওপরে কীভাবে অত্যাচার করতো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2017 এসেছিলো, এটা ভালোভাবে তোমরা তৈরি করবে। তাহলে যেসব চাষিরা নীল চাষ করতে চাইতো না, তাদের ওপরে নীলকররা বা জমিদাররা কী করতো? প্রচুর অত্যাচার করতো। ঠিক আছে, তা জোর করে তাদেরকে দিয়ে নীল চাষ করাতো, তাদেরকে অগ্রিম অর্থ দিত, দাদন দিত। ঠিক আছে, আর তারা তাতেও যদি না তারা রাজি হতো, তাদের গরু ছাগল কেড়ে নিত, তাদের নীলের কম দাম দিত, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিত, তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে আটকে রাখতো। এইভাবেই তাদের উপরে অত্যাচার করতো। ঠিক আছে, এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো। পরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।